ইংল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা ১৩ জুন বৈঠক হবে তারেক রহমানের সঙ্গে। গুরুত্ব পাবে নির্বাচন সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করেছেন বিএনপি নেতারা। সবার মতামতেই হতে হবে করিডোর বা প্যাসেজের মতো ভূ রাজনৈতিক সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের উদ্যোগ প্রকাশ করার তাগিদ। কোন কথার সাথে কোনো কথা মিল নাই, এক ধরনের পরস্পর বিরোধিতা করেছেন তারা। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের বিষয়, জাতিসংঘের সাথে আমাদের সম্পর্কের বিষয়, কাজে এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু স্পর্শকাতরতা আছে এবং সেই ক্ষেত্রে আছে বলেই সেগুলো নিয়ে পরিষ্কার করা উচিত। শয্যা সংকটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভোগান্তি, রোগী ভর্তি নিয়েও দেয়া যাচ্ছে না সিট। চিকিৎসকের ছাড়পত্র পেলেও হাসপাতাল ছাড়ছে না অনেকে। ব্যথার চুড়ে মাথা চিরা পড়তাছে, না থাকি বইয়া থাকবার, না থাকি খাড়িয়ে থাকবার। ভর্তি করছে, সিট নাই। তাড়াতাড়ি মনে হয় চিকিৎসা দিলে আমাদের ভালো হতো। এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা। জয়ের বিকল্প দেখছেন না কোচ ক্যাবরেরা। দলের সাথে মানিয়ে নিয়েছেন সমিত সোম। চামড়া কেনাবেচায় নৈরাজ্য, আড়তদারদের কারসাজিতে মৌসুমি ব্যবসায়ীরা ধরাশায়ী। চামড়ার কোনো হিসাব নাই, চামড়া মানে মূল্যই দেয় না এখানে। আমরা কিছু পরিমাণ যেগুলো ভালো মাল ছিল বিক্রি করছি, আর প্রায় 100-150 মতো আমরা চামড়া ফেলে দিছি। পাচার রোধে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। চালুর 8 বছরেই জরাজীর্ণ চট্টগ্রামের মাল্টিলেভেল ডিজিটাল কার পার্কিং। ঝুঁকিপূর্ণ হওয়ায় গাড়ি রাখেন না কেউ। ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। গাজাগামী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল। পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জনকে আটক। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। সরকার প্রধানের আগ্রহে যুক্তরাজ্যে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, জানিয়েছেন বিএনপি নেতারা। 13 জুন লন্ডনের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বিএনপির 2 জন স্থায়ী কমিটির সদস্য যমুনা টেলিভিশনকে জানান, তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু। এছাড়াও স্থায়ী কমিটি থেকে এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতার সমাধানও আসতে পারে এ বৈঠকে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণমাধ্যমে ব্রিফ করার কথা রয়েছে। এদিকে এই মুহূর্তে যুক্তরাজ্যের পথে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার সন্ধ্যায় 7:30টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসিসকে তথ্যটি নিশ্চিত করেছে। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। 4 দিনের সফরে লন্ডনে এসে পৌঁছবেন 10 তারিখ সকালবেলা। এরপর তিনি 13 তারিখ বিকেলে লন্ডন ত্যাগ করবেন। এই সময়ের মধ্যে ওনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আপনারা জানেন এটা অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। বাংলাদেশের অর্থ পাচারে জড়িত টিউলিপ সিদ্দিকের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার নোয়াখালীর হাতিয়ায় চরেশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পাড়ে মেঘনা নদীর ভাঙনের কবলে পড়া স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে এবং
অস্ত্রধারীরা গ্রেফতার হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। 24-এর গণ অভ্যুত্থানে 2000 মানুষ শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, সেই এদেশের ছাত্র জনতার খুনির সাথে জড়িত, এদেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী, তাকে আপনি সাড়া দিবেন না, তার সাথে সাক্ষাৎ দিবেন না। এপ্রিল মাস কোনোভাবেই জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন তিনি। বলেন, এপ্রিলে পাবলিক পরীক্ষার কারণে নির্বাচনী প্রচার বাধাগ্রস্ত এবং ভোট আয়োজনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা যাবে না। রমজান মাসও নির্বাচনী প্রচারণার জন্য উপযুক্ত নয়। বিএনপি ও অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুসারে ডিসেম্বরের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করেন সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। তারা তাদের বক্তব্য দিয়েছে, সেটা বলতে পারে, তাদেরকে জিজ্ঞেস করবেন। তবে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা, রমজান, এই সমস্ত সব কিছুর বিবেচনায় কোনোভাবেই সেই সময়টা জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়। করিডোর ইস্যুতে সরকারের দায়িত্বশীলদের ভিন্ন ভিন্ন বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। কারো কারো মত, প্রধান উপদেষ্টার সবশেষ বক্তব্যেও বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে বিষয়টি স্পষ্ট করা উচিত। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কোনো উদ্যোগ থাকলে তাও প্রকাশ করা উচিত। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় গলার কাটা। রাখাইনে বিদ্রোহীদের শক্ত অবস্থান তা আরও বাড়িয়েছে। রাজপথ থেকে গণমাধ্যমের আলোচনার টেবিলেও বিতর্কের ঝড় তুলেছে মানবিক করিডোর। পক্ষে বিপক্ষে ভূ রাজনীতির সমীকরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, জাতিসংঘের প্রতিনিধি সহ দায়িত্বশীলদের বক্তব্যের পর তা আরও ডালপালা ছড়িয়েছে। সবশেষ প্রধান উপদেষ্টা জানালেন, করিডোর নিয়ে অপপ্রচার চলছে। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। তার এই বক্তব্যে কতটা পরিষ্কার হলো করিডোর বা প্যাসেজ নিয়ে বাংলাদেশের অবস্থান? কোন কথার সাথে কোনো কথা মিল নাই। এক ধরনের পরস্পর বিরোধিতা করেছেন তারা, এবং এটা করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে সম্পূর্ণভাবে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন তার মধ্য দিয়ে রাজনৈতিক উপাদানটার জবাব আমরা হয়তো পেলাম, কিন্তু এখানে একটা আইনগত বিষয়ও আছে। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের বিষয়, জাতিসংঘের সাথে আমাদের সম্পর্কের বিষয়, কাজে এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু স্পর্শকাতরতা আছে, এবং সেই ক্ষেত্রে আছে বলেই সেগুলো নিয়ে পরিষ্কার করা উচিত দেশে বিদেশে। বিশ্লেষকরা বলছেন, মানবিক করিডোর বা প্যাসেজ আলোচনা সরকারই শুরু করেছে, তাই সকলের আস্থা অর্জনে সরকারকেই পরিষ্কার করতে হবে। তাদের মতে ভূ রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী, তাই বড় সিদ্ধান্ত নেয়ার আগে সবার মতামত নেওয়া জরুরি। এখন কেউ যদি মনে করেন যে এই সরকারটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো শুধুমাত্র 3 মাসে এসে নির্বাচন আয়োজনের জন্যই তারা আছেন, তাহলে আমার ধারণা এখানে বোধহয় একটু ব্যাখ্যাগত সমস্যা থাকতে পারে। এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা অনেক দায়িত্বই স্বাভাবিক সরকারের মতোই পালন করছেন। তবে যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব রাখে, জাতীয় স্বার্থের বিষয়গুলো জড়িত থাকে, সেখানে বোধহয় একটুখানি সাবধানতা অবলম্বন করাটাই আমার মনে বুদ্ধিমানের কাজ। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত 271 কিলোমিটারের। অন্যদিকে ভারতের সাথে রয়েছে 4156 কিলোমিটারের সীমান্ত সম্পর্ক। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শয্যা সংকটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জরুরি বিভাগে রোগী ভর্তি নিলেও দিতে পারছে না সিট। অভিযোগ আছে, চিকিৎসার আর প্রয়োজন নেই এমন অনেককেই ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়ছেন না তারা। ফলে অস্বস্তিতে আছে হাসপাতাল কর্তৃপক্ষ। আনোয়ার হোসেন ঈদের দিন বাস দিয়ে তার চোখে আঘাত করে স্থানীয় এক ব্যক্তি। অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল থেকে সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন তিনি। ভর্তি করছে, সিট নাই, উপরে ডাক্তার বলে নাই যে সিট আছে উপরে নিয়ে দেন, পরে কয় কি না দেওয়া নিষেধ। ব্যথার চুড়ে মাথা সিরা পড়তাছে, না থাকি বইয়া থাকবার, না থাকি খালিয়ে থাকবার। তাড়াতাড়ি মনে হয় চিকিৎসা দিলে আমাদের ভালো হতো। জুলাই আহতদের মধ্যে যাদের আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই এমন 30 জনকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। কিন্তু চক্ষু বিজ্ঞানের 4 তলার বি ব্লকের সিটে তারা অবস্থান করছেন। কর্তৃপক্ষ জানান, চাইলেও সেখানে অন্য সেবা প্রার্থীকে সিট দিতে পারছে না তারা।
বিভিন্ন ভাগে বিভিন্ন পর্যায়ে ফলো আপের জন্য তারা সাজেস্ট করেছেন, কিন্তু এরা প্রথম দিকে কোঅপারেট করলেও পরে যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করতে যাই তখন বাধার সম্মুখীন হই। ওদের কথা বিবেচনা করে সাধারণ জনগণ সেটা মেনে নিচ্ছে। এরা যদি অকুপাই করে থাকে তাহলে ওই সিটগুলোতে আমরা সাধারণ রোগীদের ভর্তি দিতে পারছি না। আহতদের বক্তব্য জানতে সেখানে গেলে দেখা যায় ভেতর থেকে তালা দেয়া। হাসপাতাল থেকে জানা যায় ৫৪ জনের মধ্যে ভেতরে আছেন ৪-৫ জন, বাকিরা ঈদে বাড়িতে গেছেন। ওদের দাবি হচ্ছে এরকম যে ওদের অনেক দূরের থেকে চিকিৎসা নিতে আসতে হয়, থাকার অনেক রাত্রে চলে আসে, ওরা থাকার কোনো জায়গা নাই। শয্যা সংকট এবং আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বললেন, ঈদের ছুটি তাই নিরাপত্তাজনিত কারণে ভেতর থেকে বি ব্লক তালা দিয়ে রাখতে পারে আহতরা। ছুটির পর এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে মন্ত্রণালয়। ওদের ব্যাপারে একটা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা হয়তো আমাদের বুঝতে ম্যাডাম বা আরো যারা অন্যান্য আন্তঃ মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু তাদেরকে যথাযথভাবে মানে আমি এখান থেকে চলে গেলে তার কষ্ট না পায়, সাফার না করে সেটা ইনশিওর করেই ছাড়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন শনিবার পুরোদমে চালু হবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে আজ সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা। এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। দেরিতে ক্যাম্পে যোগ দিলেও দলের সবার সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছেন সমিত সোম। নিজের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ঘরের মাঠে আরও একটি জয় দেখতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। এতদিন প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান ছিল বিস্তর, তবে হামজা সমিতদের আগমনে সেই ব্যবধান ঘুচেছে অনেকটাই, দলটাও গেঁথেছে এক সুতোয়। প্রতিপক্ষ সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকলেও তাতে বিচলিত নয় টিম বাংলাদেশ। হিসাবটাও সহজ, ক্যাব্রেরার একাদশ যে এখন তারকায় ঠাসা। কাকে রেখে কাকে খেলাবেন সেই মধুর যন্ত্রণায় একমাত্র অস্বস্তির নাম আক্রমণ ভাগ। চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ভুটান ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা প্রস্তুত সিঙ্গাপুরের জন্য। হামজা সমিতের সঙ্গে সোহেল রানার ধারাবাহিক পারফরম্যান্স, সব মিলে মিডফিল্ডে অধিনায়ক জামাল ভুঁইয়ার জায়গাটাই যে অনিশ্চিত, তাতেও অবশ্য হতাশ নন JV6। সতীর্থদের কাছে জানিয়ে রাখলেন জয়ের আবদার। Tomorrow is the moment to show these expectations to the people and to the fans and to ourselves and to our family. So of course we have high expectations and of course we want to win. That's the most important thing for us. সি গ্রুপে এই মুহূর্তে 4 দলের পয়েন্ট সমান। সিঙ্গাপুরকে বাংলাদেশ হারাতে পারলে তারা টেবিলের শীর্ষে উঠবে। মাঝমাঠ এবং উইং ডিফেন্স সব জায়গায় দু দল কিন্তু সমানে সমান, তবে সিঙ্গাপুর একটা জায়গায় এগিয়ে, সেটি নাম্বার 9 পজিশনে। সেখানে আছেন ফান্দি, তবে বাংলাদেশের সেই রকম অর্থে জেনুইন নাম্বার 9 নেই, তাই ব্যবধানটা হবে ঠিক এই পজিশনেই। টানা 6 ম্যাচ জয়হীন থাকা সিঙ্গাপুর সবশেষ মালদ্বীপকে হারিয়েছে 3-1 গোলে। 1 বছর পর ফিরে জোড়া গোলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন দলটির বড় তারকা ফান্দি। আর 2 উইংয়ে আক্রমণ সাজাবেন গ্লেগ কে ও হ্যারি স্টুয়ার্ট। 4-2-3-1 ফরমেশনে খেলবে সিঙ্গাপুর। গোলরক্ষক লম্বা পাসে 2 উইং দিয়ে সাজাবেন আক্রমণ। ক্রস ধরে সেই আক্রমণ জালে পাঠাতে প্রস্তুত থাকবেন পারফেক্ট ফিনিশার ও দারুণ শুটার ফান্দি। বাংলাদেশ দলকে সম্মান করি। আমাদের অ্যাওয়ে ম্যাচ, অবশ্যই চাপ থাকবে, তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলব। জয়ের জন্যই মাঠে নামবো আমরা। 1973 সালে প্রথম মুখোমুখি দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। এরপর 2015 সালে সবশেষ দেখায় 2-1 গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ এশিয়ান কাপ খেলছে, এই স্বপ্নে বিভোর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। সিঙ্গাপুর ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। হামজা ফাহমিদুল রাদ থাকলেও ফুটবল যে দলগত খেলা সেটা মনে করিয়ে দিলেন সেই সাবেক ফুটবলার। সেই সাথে চোখ রাখতে বললেন সিঙ্গাপুরের ইসকান ফান্দির ওপর। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, এরপর তারিক কাজী। হামজা জোহরের পর সর্বশেষ সংযোজন সমিত সোম, যাদের দিয়ে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশের ফুটবল। স্বপ্ন দেখছে এশিয়া কাপ খেলার। জামাল হামজারা এশিয়া কাপে খেলছে সেই স্বপ্নে বিভোর জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি, যেখানে হামজাই এমিলির কাছে ট্রাম্প কার্ড।
এটা তো আমরা অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গাতে ইম্প্যাক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি এবং নট অনলি হামজার পরে কিন্তু ফাহমিদুল, সমিত সোম তারাও কিন্তু এর সাথে সাথে ইনক্লুড হয়েছে। সুতরাং এখন কিন্তু হাইপটা অনেক উপরে চলে গেছে এবং মানুষের এক্সপেকটেশন কিন্তু আপনি জানেন এখন যে আমরা এশিয়া কাপ খেলবো এরকম একটা অবস্থায় চলে গিয়েছে। হামজার ইনক্লুশন দলের ভিতরে যেমন একটা বড় ইম্প্যাক্ট অন দ্য ফিল্ড তৈরি হয়েছে, অফ দ্য ফিল্ডও প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা অন্যরকম মোটিভেশন তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি এইটাকে এখন ক্যাশ করতে হবে, ক্যাশ করে আমাদের পরবর্তী স্টেপগুলি নিতে হবে। স্কোয়াড সাজানো নিয়ে মধুর সংকটে পড়েছেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। সমিত সোম আসার পরই কাকে খেলাবেন, কাকে বসাবেন এই নিয়ে অনেক অঙ্ক কষতে হচ্ছে এই স্প্যানিয়ার্ডকে। এর সমাধানে 4-2-3-1 ফরমেশনে খেলার পরামর্শ দিলেন এই সাবেক। দুইটা চেঞ্জ আমার কাছে মনে হয় যে স্পেশালি খুবই দরকার। আপনি যদি হোল্ডিং মিডফিল্ডে হামজার সাথে হৃদয়কে দেন, আমার কাছে সেটা প্রপার হবে, কারণ হৃদয় ডিফেন্ডিং ওয়াজ ফ্যান্টাস্টিক। সোহেল রানা থেকে আমার মনে হয় যে ওখানে যদি আপনি হৃদয়কে দেন, হৃদয় ওই জায়গাটা বুঝে কীভাবে খেলতে এবং ইন্ডিয়ার সাথে কিন্তু সে যথেষ্ট ভালো খেলেছে। অ্যাট দ্য সেম টাইম সমিতকে যদি আপনি জামালের জায়গায় নাম্বার 10 পজিশনে দেন, আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটি আরও তৈরি হবে, গোলের চান্স তৈরি হবে। এশিয়া কাপের পথে বড় বাধা বাংলাদেশের আক্রমণ ভাগ। ভুটান ম্যাচেও ফিনিশিংয়ের অভাব ছিল চোখে পড়ার মতো। ফাহমিদুল স্বপ্নবিলাসী করলেও ফুটবল যে টিম গেম সেটা আবারও একবার মনে করিয়ে দিলেন এমিলি। আমাদের প্লেয়ারদের আসলে দায়িত্ব নিয়ে কাজগুলি করতে হবে এবং প্রতিপক্ষ দলে আছেন ইহসান ফান্দি। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে হেডে দৃষ্টিনন্দন দুটি গোল করেছেন 26 বছর বয়সী এই ফুটবলার। থাইল্যান্ডের শীর্ষ লিগে দারুণ একজন ফরওয়ার্ড তিনি। আক্রমণ ভাগকে বিশেষ নজরে রাখার পরামর্শ দিলেন এই সাবেক ফুটবলার। ইহসান ফান্দি এবং ইলহান ফান্দি দুজন স্ট্রাইকার রয়েছে, দেন প্লেইং থাইল্যান্ড লিগ, মানে দে আর টপ প্লেয়ার এবং লাস্ট ম্যাচেও কিন্তু মালদ্বীপের এগেইনস্টে তারা গোল করেছে। সুতরাং তাদের উপরে একটা এক্সট্রা ফোকাস আপনাকে রাখতেই হবে, স্পেশালি সেট পিসগুলিতে। এবং তারা ম্যাক্সিমাম কিন্তু ফ্ল্যাঙ্ক থেকে ক্রস করে, ফ্ল্যাঙ্কগুলি আপনাকে বন্ধ করতে হবে মাস্ট। সিঙ্গাপুরের সাথে কিন্তু আপনাকে কিন্তু এরিয়াল বলগুলিতে কিন্তু খুব কনসার্ন থাকতে হবে। মালদ্বীপ ম্যাচে কিন্তু তারা 3টা গোলে 2টাই কিন্তু এরিয়াল বলে গোল করেছে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। চামড়া কেনাবেচায় নৈরাজ্য, নির্ধারিত দামে বিক্রি হয়নি পশুর চামড়া। 300 থেকে 600 টাকাতেই বিক্রি হয়েছে বেশি। দাম না পেয়ে অনেকেই ফেলে দিয়েছেন। পোস্তার রাস্তায় চামড়া পড়ে থাকতে দেখে হতবাক সবাই। রোববার রাতে সবচেয়ে বেশি দরপতন হয়। মৌসুমী ব্যবসায়ীদের জিম্মি করে আড়তদাররা পানির দামে কিনেছেন। তদারকি না থাকাতেই এমন করুণ পরিণতি। পোস্তার রাস্তায় পড়ে থাকা গরুর চামড়া তুলতে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মী। কাঙ্ক্ষিত দাম না পেয়ে 4টি চামড়া ফেলে দিয়ে গেছেন একজন মৌসুমী ব্যবসায়ী। ঈদের পরের 2 দিনের চিত্র এমন। সিন্ডিকেট করে আড়তদাররা দাম বাড়িয়ে দেওয়াতেই অনাকাঙ্ক্ষিত এই অবস্থা। গুদামের সামনে পালায় দিয়ে আইটা গেছি, হ্যাঁ রাতের বেলা, তখন রাতে 9:30 পৌনে 10টা বাজে। 220 টাকা 250 টাকা এরকম রেট বলে। তা আমরা কিছু পরিমাণ যেগুলো ভালো মাল ছিল বিক্রি করছি, আর প্রায় 100-150 মতো আমরা চামড়া ফেলে দিছি। রাজধানীর পোস্তা এলাকার অলিগলিতে পড়েছিল বস্তাভর্তি গরুর চামড়া। খাসির চামড়ার দাম না থাকায় ফেলে দিয়ে চলে যায় অনেক বিক্রেতা। 400 টাকা বলছিল, 500 টাকা দিয়ে কি করবো, তো সবই এক, যেদিকে যাই সেদিকে এই কথাই বলে। চামড়ার কোনো হিসাব নাই, চামড়া মানে মূল্যই দেয় না এখানে। অনেক মানুষ কষ্ট করে আপনাকে, আমাদেরই লোকই আপনাকে 600 টাকা নারায়ণগঞ্জ থেকে কিনে নিয়েছে, মাগার এখানে এসে আপনাকে 300 টাকা বেচছে। ঈদের দিন কিছুটা বেশি দামে বেচা কেনা হয় চামড়া। তখন একটি চামড়ার দাম ছিল 600 থেকে 800 টাকার মধ্যে, কিন্তু তার পরদিনই পাল্টে যায় সবকিছু। দামের ভয়াবহ মূল্যপতন ঘটে। 200 থেকে 300 টাকা পর্যন্ত একটি চামড়ার দাম বলে আড়তদার। এতে উপায়ন্ত না দেখে ওই দামেই কেউ কেউ বিক্রি করে চলে যান, কেউ কেউ ফেলে দেন চামড়া। একটা মালের প্রতি 500 টাকার মতো খরচ আছে। ওনাদের যদি 1000 মাল কিনে ওখান থেকে ওনাদের কাট পড়বে, বাদ পড়বে, সেই হিসাবে তুলনা হিসাবে ওনারা এটা ভালো বলতে পারে। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হয়নি কোথাও। পোস্তায় প্রায় 1 লাখ পিস চামড়া কেনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়, কিন্তু সংগ্রহ কম হয়েছে 20%। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজ আছে, এর মধ্যে ভালো মন্দ আছে। চামড়ায় বিভিন্ন ধরনের চর্মরোগ হয়, মৌসুমী ব্যবসায়ীরা বুঝে না। এর জন্য ওরা তো আসে বিভিন্ন জায়গাতে চামড়া নিয়ে 50, 100, 150, 200 করে নিয়ে আসে, একসঙ্গে দাম বলেন। তো ভালো মন্দ মিলে দাম দিতে গেলে আমরা তখন বিচার করি 20 থেকে 30% চামড়া নষ্ট থাকে। তো ওইভাবে হিসাব করতে গেলে চামড়া দামটা হাজারে নিচিয়ে হিসাব করে। মূল্যবৃদ্ধি দিয়েই দায়িত্ব শেষ করেছে সরকার। লবণযুক্ত চামড়ার দাম ঠিক করা হলেও কাঁচা চামড়া কত দামে বিক্রি হবে তা দেখভাল করেনি কোনো প্রতিষ্ঠান। ফলে বিশৃঙ্খল হয়েছে চামড়ার বাজার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
ঈদুল আজহার পর কোরবানির পশুর চামড়া পাচার রোধে দেশের সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুর্গম সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঈদে আগেভাগে পদক্ষেপ নেয় পাচার রোধে সফলতা আশা করছে বিজিবি। সরেজমিনে গারো পাহাড়ের ভারত বাংলাদেশ দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছে যমুনা টিভি। হোসেন শাহেদের প্রতিবেদন, এ বিস্তারিত থাকছে। ছবি তুলেছেন দেলওয়ার হোসেন। ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ভারত বাংলাদেশ সীমান্ত। কুড়িগ্রামের সাহেবের আলগা থেকে সুনামগঞ্জের মোহনপুর পর্যন্ত 243 কিলোমিটার এই সীমান্তে রয়েছে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকা। এসব এলাকায় বিজিবি পায়ে হেঁটে টহল দেওয়ার পাশাপাশি ব্যবহার করছে বিশেষ এই পরিবহন। ভারতের অংশে বিএসএফের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও বাংলাদেশের অংশ দুর্গম। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে। মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে করা হচ্ছে সচেতন। আমাদেরকেও সচেতন করছে যে বর্ডারে যদি ওইখান থেকে ভারত থেকে কোনো লোকজন আসে আমাদেরকে তাৎক্ষণিক জানাবে। এই এলাকায় আমরা যারা আছি সবার কাছেই বিজিবির মোবাইল নাম্বার আছে। তারা বলছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবে। সরকার পতনের পরে দেয়া বিজিবি টহল আরও বেশি বাড়ছে। এখন আমরা কোনো আতঙ্ক আমরা 24 ঘন্টা নিরাপদে। এই সীমান্ত এলাকায় রয়েছে বেশ কিছু পাহাড়ি ছড়া ও নদীপথ, যেখানে বাংলাদেশ ও ভারতের লোকালয় একেবারেই কাছাকাছি। তাই চামড়া পাচার রোধে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা এই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তা বলয় অত্যন্ত মজবুত করেছি। এখানে অনেকগুলো জায়গায় আপনার দুর্গম, যেখানে পায়ে হেঁটে যাওয়া খুবই মুশকিল। বিজিবি বলছে সীমান্তে যে কোনো অপরাধ দমনে প্রস্তুত তারা। প্রতিটি গোপন রুট চিহ্নিত করে নজরদারির আওতায় আনা হয়েছে। পশু কোরবানির চামড়াগুলো যাতে আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যেতে না পারে, পাচার হয়ে যেতে না পারে, সেই জন্য সবচেয়ে হটস্পট যেগুলো আমরা চিহ্নিত করে থাকি বা যেদিক দিয়ে সম্ভাবনা আছে ওই দিক দিয়ে আমরা নজরদারিটা অত্যন্ত বেশি বাড়িয়েছি। বিজিবির নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়লে কোরবানির চামড়া পাচার রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের এই সীমান্ত অঞ্চলে দুর্গম এলাকাগুলোতে এভাবেই পাহারা দিচ্ছে বিজিবি। স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো করতে হবে। একদিক দিয়ে পাওয়া যাবে নিরাপত্তা, অপরদিকে কাজ করতে সহজ হবে বিজিবির। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজার হাট চামড়ার বাজার। কোরবানির ঈদের পর আজ বসেছে প্রথম হাট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, এতক্ষণ যেমনটা জানাচ্ছিলাম চামড়ার বাজারে নৈরাজ্য চলছে, সেখানে এখন চামড়ার হাটে বেচাকেনা কেমন দেখছেন? সার্বিক অবস্থা জানতে চাই, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়াও জানতে চাই। সোহা, যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে সর্ববৃহৎ যে এই রাজারহাটে যে বেচাকেনা সকাল থেকে জমে উঠেছে। যে গতকাল খুলনা বিভাগের 10 জেলা থেকে ঢাকা বিভাগের কয়েক জেলার চামড়ার যারা ব্যবসায়ী আছে তারা গতকাল রাত থেকে এখানকে চামড়া নিয়ে হাজির হয়েছে। সকাল থেকে ব্যবসায়ীরা তারা চামড়া বের করে তারা বেচাকেনার যে শুরু হয়েছে। ঢাকা থেকেও বিভিন্ন ট্যানারি শিল্পের যারা প্রতিনিধি আছে তারাও এসে ঘুরে ঘুরে বিভিন্ন চামড়ার দেখভাল দেখাশোনা করছেন। আমরা চামড়া যারা এখানকার যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে সরকার যে বেঁধে দেওয়ার যে দামে সে দামে চামড়া বিক্রি হচ্ছে না। আর যে ট্যানারি শিল্পের যারা প্রতিনিধি আছে তারা বলছে যে সঠিকভাবে সংরক্ষণ করা বা লবণজাত সঠিকভাবে না হওয়ার পর কারণে এই ধরনের চামড়ার সঠিক দাম পাচ্ছে না। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে খাসির যে চামড়া রয়েছে সেগুলো 20 থেকে 30 টাকা করে দাম বলছে, কিন্তু তাকে 50 টাকার উপরে কেনা পড়েছে। লবণজাত শ্রমিক দিয়ে খরচ করে প্রতিটা চামড়ার প্রায় 100 টাকা বা 80 থেকে 100 টাকা পর্যন্ত খরচ পড়েছে, কিন্তু এখন দাম পাচ্ছে তারা 50 টাকার ভিতরে। এছাড়া যে গরুর যে চামড়া রয়েছে সেগুলো 450 থেকে 550 টাকা করে দাম বলছে এখানকার যারা পাইকারি আছে, কিন্তু খরচে 7 থেকে 800 টাকা করে খরচ পড়ছে। সব মিলে যে সকাল থেকে যারা হাটে চামড়া নিয়ে এসেছে, প্রতিনিয়ত চামড়া গাড়িতে করে বিভিন্ন পরিবহনে চামড়া এখানে আসছে, যত বেলা গড়াবে ততই হাট আরো বাড়বে বলে আমরা জানতে পেরেছি। সোহার, আপনাকে অনেক ধন্যবাদ জাহিদ। নির্মাণের পর 8 বছর ধরে অনেকটা অচল চট্টগ্রামের প্রথম অটোমেটিক মাল্টি লেভেল ডিজিটাল কার পার্কিং স্পেস।
গচ্ছা গেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর 4 কোটি টাকা। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ মনে করায় গাড়ি রাখেন না চালকরা। প্রকল্পটি ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। বন্দরনগরীর মার্কেটের সামনে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সমস্যা দীর্ঘদিনের। সংকট নিরসনে 2017 সালের 22 এপ্রিল প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নিউ মার্কেটের পাশে চট্টগ্রামের প্রথম অটোমেটিক মাল্টিলেভেল ডিজিটাল কার পার্কিং চালু করে সিডিএ। জাপান ও জার্মানির প্রযুক্তি এবং চীনের কারিগরি সহায়তায় নির্মিত পার্কিং স্পেসটি পড়ে আছে অচল অবস্থায়। নেই মেশিন অপারেটর, যন্ত্র অবিকল বেশ কয়েক বছর ধরে। 29টি কার পার্কিংয়ের জন্য 29টি টিনের ট্রে থাকলেও সবগুলোই বর্তমানে অকেজো। নিচের 5টি জরাজীর্ণ ট্রেতে গাড়ি রাখাও ঝুঁকিপূর্ণ। প্রকল্পটি আর্থিক অপচয় ও লুটপাটের আরেকটি উদাহরণ বলে অভিযোগ মার্কেট সংশ্লিষ্টদের। মেয়াদ উৎপন্ন হয়ে থাকে, আর দেখতে ভালো লাগতেছে না, সেজন্য আমি নিরাপদ বোধ মনে করতেছি না, সেজন্য আমি বাইরে রাখতেছি। রাখবো নিরাপদের জন্য। ওখানে যদি নিরাপদ না থাকে, অনিরাপদ হয়, তাহলে তো ওখানে আমার গাড়ি ঢোকানোর কোনো প্রশ্নই আসে না। এত টাকা এখানে খরচ করে যদি রক্ষণাবেক্ষণ যদি না থাকে, তাহলে এই টাকাটা খরচ করা কোনো কি হয় না, মানে হয় না। তাদের টাকা ছিল বিধে অপচয় করছে। প্রত্যেকটা প্রকল্প তাদের অপচয়। একটা প্রকল্প তাদের সুশীলভাবে ভালোভাবে করতে পারে না এখন পর্যন্ত। এজন্য অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও রক্ষণাবেক্ষণে গাফিলতিকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। সিডিএ যেভাবে এতদিন চিন্তা করে, সেটা একটা ব্যবসার প্রতিষ্ঠান নয়, সিডিএ একটা সেবা সংস্থা। তো সেবার জায়গাটার থেকে তারা এখন ব্যবসার জায়গাটার দিকে বেশি মনে হয় নজর দিয়েছিল এতদিন। বিগত সরকারের আমলে ওই বেনিফিশিয়ারিরা অনেকেই এই ধরনের কর্মগুলি করেছে, এবং এটা যদি এখনও চলমান থাকে তাহলে আমাদের আর চেয়ে দুঃখের আর কী থাকতে পারে। আমরা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুরুতে এটি বেশ কার্যকর হবে বললেও এখন গলার কাটা ভাবছে স্বয়ং সিডিএ। নর্মাল লেভেলে আমার পার্কিং নাই, পার্কিংয়ের জায়গা নাই, পার্কিংয়ের জায়গা অনেক কম, অনেক গাড়ির ডিমান্ড, কিন্তু আমি পার্কিংয়ের জায়গা দিতে পারছি না। ওখানে আপনার মাল্টি লেভেল পার্কিং হবে, আর আপনি এমন জায়গায় পার্কিংটা করলেন, মাল্টি লেভেল পার্কিংটা, যেখানে অলরেডি আমার পার্কিংয়ের জায়গা খালি, তাহলে এটা তো ওয়াস্টেজ অফ মানি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নাটোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে সিংড়ার বাসস্ট্যান্ড এলাকায় এক রিকশা চালককে চাপা দেয় বগুড়া থেকে নাটোরগামী যাত্রীবাহী জেরিন পরিবহন। এতে ঘটনাস্থলেই মারা যান রমজান আলী। অন্যদিকে নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন চালক তানভীর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলার চর ফ্যাশনে তেঁতুলিয়া নদীর ভাঙনের সর্বস্ব হারিয়ে দেশে হারা তীরবর্তী কয়েক গ্রামের মানুষ। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়ি বাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। হুমকির মুখে প্রায় 20,000 পরিবার। বর্ষায় নদীর রুদ্ররূপ, বিঘার পর বিঘা জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। নদীর পানে তাকিয়ে অশ্রু বিসর্জন ছাড়া কিছুই করার নেই সর্বশান্ত মানুষগুলোর। ভোলার তেঁতুলিয়া নদীর দৃশ্য এটি। সব হারিয়ে দিশেহারা চর ফ্যাশনের চর নুরুল আমিন গ্রামের তাহেরা খাতুন। নদীগর্ভে বিলীন হয়েছে রহিমা বেগমের বসতভিটাও। স্বামী ও 3 সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। স্বামী থাকতে গর্বিটা আছিল, স্বামী মারার পরে গর্বিটা ভাঙি লেগেছে, তো বিড়া থাকলে খুঁজি সেরিয়ানি খাইতাম। আমার এখানে আমি আগে বসবাস করছি, এই গাঙ্গে ভাঙতে ভাঙতে আমার ফিরা ধরছে, পরে ফিরা ধর গাঙ্গে দুদি আবার লইয়া যা, তার গাঙ্গার লগে কি জোর আছে, ভাঙতে আর টিকতে আসি না, পরে ভিড়া অর্ধেক ভিড়ার সুদ্ধা আমার ঘর লইয়া গেছে। স্থানীয়রা জানান, প্রায় 3 থেকে 4 বছর ধরেই কাশিম মিয়া বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় নদী ভাঙন চলছে। এই ভাঙনের শিকার অনেকেই। এই নদীর ভিতরে বাসি, আমার ঘর কেন বাসায় লইয়া গেছে, এখন আমি মানুষের ঘরে থাকি। বর্ষা হলে ধান করতাম, আবার দুলে আইলে বাদম করতাম, ডাইল করতাম, এখন নদীতে সব জমি ভেঙে লয়ে গেছে। শত শত বাড়িঘর এবং কয়েকশো কানি ফসলি জমি বিলীন হয়ে গেছে নদী ভাঙনে। নদী ভাঙন কবলিত 860 মিটার এলাকার মধ্যে 110 মিটার এলাকায় প্রায় 33 লাখ টাকা ব্যয়ে এখন জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরিপ করে দেখেছে 860 মিটার অংশে কিন্তু অধিক ভাঙন রয়েছে, এবং আমাদের অন্যান্য রাজস্ব খাতের আওতায় 110 মিটার অংশের কিন্তু আমরা জিও ব্যাগ দ্বারা কিন্তু প্রোটেকশনের যে ব্যবস্থা গ্রহণ করেছি এবং কাজটা চলমান রয়েছে। বাকি যে অংশটা রয়েছে সেটাও কিন্তু ভাঙনের সম্মুখীন আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই অংশের ভাঙন প্রতিরোধে দ্রুত কিন্তু ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় অর্ধেক। যে কোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ। আমাদের নৌকাতে ঘর বাড়ি সব নদীতে চলে গেছে। এখন আমাদের ছেলে বাঁচাইতাম যে এখন আমাদের নৌকা আশ্রয় নিয়েছিলাম। আমার কি অবস্থা আপনারা দেখেন, ছাগল গরু বুড়া গাড়া হাঁস মুটা ব্যাগ চলে গেছে দৈতারি নগর। বাংলা বাজার থেকে আফাদিয়া পর্যন্ত এখানে বেড়ি টোটাল নাই। এই বেড়িটা আপনার আজকে সামান্য এক হাত বেড়ি আছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশ মেরামত না করলে হুমকির মুখে থাকবে পার্শ্ববর্তী কয়েক গ্রামের প্রায় ২০,০০০ পরিবার। এরই মধ্যে বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে। ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা করে সহায়তার কাজ শুরু করা হয়েছে বলে জানান ইউএনও। আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি। এর মাঝে হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা ৮০০ থেকে ৯০০ পরিবারকে আমরা সিলেক্ট করেছি। তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে। শুধু আশ্বাস নয়, দ্রুত মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। রাকিব সরকার, যমুনা নিউজ। গাছে নয়, নদীর পাড়ে বাসা বেঁধেছে পাখির দল। মাটির গর্তে ঘর বানিয়ে থাকছে শালিক। এমন দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহের শৈলকুপায়। ঝড় ঝঞ্ঝা থেকে রেহাই পেতে এভাবেই থাকছে পাখিরা। তবে মাটির গর্তে বাসা হওয়ায় মাঝে মাঝেই সাপ হানা দিয়ে নিয়ে যায় পাখির ছানা আর ডিম। এছাড়া নদী ভাঙনের ভয় তো আছেই। প্রমত্তা গড়াই নদী, সকাল সন্ধ্যা নদীর পাড়ে ব্যস্ত গাং শালিকের দল। নদীর পাড়েই পাখির বাসা। একপারে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাদলাঘাট, অন্য পারে কুষ্টিয়া জেলা। মাদলাঘাট অংশে মাটির স্তরে ছোট ছোট গর্ত, সেখানেই আবাস গড়েছে শালিকের দল। চৈত মাসের দিক থেকে অতই পানি থাকে না, চৈত মাসের দিকে বেশি আসে। এখন আবার ওই গাং যাই ভর্তি হয়ে যাবে, এ তো পানি অল্প হয়েছে, আরো ভরিয়ে উঠবি না, যে সিধা করে পানি আসবে না, সেই সময় গাং শাল থাকবি না। পারে নেই, এই পারে যে গাড়িয়ে এই যে ওই না ভাঙল না, এই ভাঙলে থাকে। শালিক ঝাঁকে ঝাঁকে এসে বসবাস করে। পানি বাড়লে পরে আবার চলে যায় শালিক, আবার পানি কমে গেলে আবার এসে যেই গর্ত বানায় গর্তে থাকে। মে থেকে আগস্ট পর্যন্ত পাখিদের প্রজনন মৌসুম। এই মাসগুলোতে গর্তেই নিরাপদ আশ্রয় খুঁজে নেয় পাখিরা। ঝড় বাতাসেও ঘর ভেঙে যাওয়ার ভয় নেই। ভোর হতেই গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে পাখিরা। দিনভর খাবারের সন্ধান। তবে সাপ আর নদী ভাঙনে মাঝে মাঝেই পড়তে হয় বিপদে। সকালে ফজরে আজান দেওয়া পরে যে ফর্সা হয়ে যায়, ফর্সা হলে ওরা গর্ত থেকে বেরিয়ে পড়ে। সাপরা যখন ক্ষুধা পায় তখন ওরা এসে ওই গর্ত ঢুকে কিছু বাচ্চা ডিম টিম এগুলো খাওয়া যায়। পাখি যখন জাগ ধরে উড়িয়ে যায়, সেই সময় একটা ফাইন একটা সৌন্দর্য একটা দেখা যায়। আবার যে সময় এক জায়গায় বসে কেজর বেজর করে খায়, ওই সময় একটা ভালো লাগে। স্থানীয়রা বলছেন, নদীর ছোট ছোট মাছ আর আশপাশের এলাকার ফসলের মাঠে খাবার মেলে বলেই অঞ্চলটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে আবার গাছের ডালে বাসা বেঁধে নেবে পাখিরা। বছরের পর বছর ধরে চলছে তাদের এই পরিক্রমা। গ্রামবাসীও আগলে রাখে পরম যত্নে। তো শালিক পাখিটাই বেশি, মাছরাঙা খুব কম। কেউ কেউ আবার চুইচুরা পাখিও বলে। ওরা ওই যে পোকামাকড়, তারপরে যে গাছের ফল ফুলি বিভিন্ন তারা খায় বেড়ায়। পুঁটি মাছ, চিংড়ি মাছ, এইসব ছোট ছোট মাছ নদীতে মারে, জাল টানে, উপরে উপরে ওটা খায় ওরা। ধূসর কালো বর্ণের গাং শালিক দেখতে কিছুটা ভাত শালিক আর ঝুটি শালিকের মতোই, তবে তাদের ঠোঁট মোটা আর চোখের কোণে লাল আভা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গাজাগামী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে থাকা পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বাকি 11 জনকে আটক করেছে ইসরায়েল। বেনগুরিয়ান বিমানবন্দরের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে তাদের। বর্তমানে আশকেলন বন্দরে রয়েছে ফ্রিডম ফ্লোটিলার নৌযান। আটককৃত মানবাধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে তেল আবিব। তবে কেউ যদি এই সিদ্ধান্ত মানতে রাজি না হয়, ইসরায়েলের রামলের শহরের একটি ডিটেনশন সেন্টারে রাখা হবে তাদের। মুখোমুখি হতে হবে আইনি প্রক্রিয়ার। এক সপ্তাহ আগে ইতালি থেকে গাজার পথে যাত্রা শুরু করেছিল মানবাধিকার সংগঠন ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ম্যাডলিন। ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 স্বেচ্ছাসেবক। সোমবার ভোরে গাজা থেকে প্রায় 185 কিলোমিটার দূরে জাহাজটিকে জব্দ করে ইসরায়েল। বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের নামকরণের পেছনে রয়েছে এক অনুপ্রেরণার গল্প।
গাজার এক সাহসী নারীর নাম রাখা হয়েছে এই নৌযানের। উপত্যকার একমাত্র নারী মৎস্যজীবী ম্যাডলিন কুলাব। 30 বছর বয়সী ওই নারীর লড়াই ও আত্মপ্রত্যয়কে শ্রদ্ধা জানাতেই তার নাম বেছে নিয়েছে মানবাধিকার সংগঠন ফ্রিডম ফ্লোটিলা। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজা উপত্যকার পথে রওনা হয় ত্রাণভর্তি জাহাজ ম্যাডলিন। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সাড়া ফেলে গোটা বিশ্বে। ম্যাডলিন জাহাজ নিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হলেও খুব কম মানুষই জানেন এই নামকরণের ইতিহাস। গাজার একমাত্র নারী মৎস্যজীবী ম্যাডলিন কুলাবের অদম্য সাহস আর আত্মপ্রত্যয়কে সম্মান জানাতে জাহাজটির এই নাম রাখে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের স্বেচ্ছাসেবী দল। ম্যাডলিনের বয়স তখন মাত্র 13। মৎস্যজীবী বাবা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। পিতার মতোই সাগরে মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নেন। বেশ কয়েকবার ইসরায়েলিদের আক্রমণের শিকার হলেও দমে যাননি এই নারী। উত্তাল সাগর থেকে মাছ ধরে বিক্রি করতেন স্থানীয় বাজারে। যা অর্থ পেতেন তাতে ভালোই চলে যেত সংসার। 2023 সালে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরোপুরি বদলে যায় তার জীবন। হাজার হাজার ফিলিস্তিনিদের মতোই ইসরায়েলের বোমার আঘাতে হারান পিতাকে। প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা ম্যাডলিন পরিবার নিয়ে নিজ দেশে পালিয়ে বেড়াতে বাধ্য হন খান ইউনিস, রাফা আর দেইর আল বালার মতো বহু জায়গায়। সময়টা অসহনীয় পর্যায়ের কঠিন ছিল। বাচ্চা জন্ম দেওয়ার পরপরই আমাকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়, কারণ এত পরিমাণ আহত মানুষ ছিল যে আর কোনো বেড ফাঁকা ছিল না। বর্তমানে এই নারী আবারও ফিরে এসেছেন গাজা সিটিতে। প্রায় ধ্বংস হয়ে গিয়েছে তাদের বাড়ি, তবু 4 সন্তান আর স্বামীকে নিয়ে সেখানেই আবার সংসার পেতেছেন 30 বছর বয়সী এই নারী। জীবনের প্রায় সবই হারিয়েছি। খুব কম মৎস্যজীবীদের মাছ ধরার সরঞ্জাম অবশিষ্ট আছে, তা দিয়ে খুব কম মাছ ধরতে পারে তারা। দুর্ভিক্ষের মধ্যে মাছ পাওয়া যায় না কোথাও, যদি পাওয়াও যায় তার এতই দাম যে আমাদের তা কেনার সামর্থ্য নেই। যুদ্ধ চলাকালীন সময়ে আন্তর্জাতিক বেশ কিছু মানবাধিকার কর্মীদের সাথে বন্ধুত্ব হয় তার, তবে তার নামেই একটি ত্রাণবাহী জাহাজের নাম দেওয়া হবে এ কথা ভাবতে পারেননি তিনি। গ্রেটা থুনবার্গ সহ স্বেচ্ছাসেবী দলটির প্রতি কৃতজ্ঞতা জানান এই নারী। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা স্বাচ্ছন্দ্যের জীবন পিছনে ফেলে এই ঝুঁকি নিয়েছে, গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা মনুষ্যত্ব আর ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত। সোমবার ম্যাডলিন নামের ত্রাণবাহী জাহাজটি প্রায় পৌঁছে যায় তাদের গন্তব্যে। তার আগেই জাহাজটিতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। আটক হন গ্রেটা থুনবার্গ সহ 12 জনের স্বেচ্ছাসেবক দলটির সদস্যরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ডায়াপার বদলে দিচ্ছে রোবট। শুয়ে থাকা মানুষকে তুলে বসিয়ে দেয়া সহ নানাভাবে রোগীর সেবায় সক্ষম এই রোবট। এখানেই শেষ নয়, ডিম ভাজা, কাপড় ভাঁজ করার মতো কাজও করতে পারে অনায়াসে। বহুমুখী কাজে পটু এই রোবটের দেখা মিলবে জাপানে। মূলত বৃদ্ধ ও অসুস্থদের জন্য পর্যাপ্ত সেবাকর্মী না পাওয়ায় তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই রোবট। জাপানে উদ্বেগজনক হারে কমেই চলেছে জন্মহার, বাড়ছে বৃদ্ধের সংখ্যা। গবেষণা প্রতিবেদন বলছে আগামী 10 বছরে দেশটিতে 15 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যাবে প্রায় 9.5%। জাপানের কঠোর অভিবাসন নীতির কারণে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়াও সহজ নয়। আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে দেশটির বিপুল সংখ্যক বয়স্ক জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত আরও কঠিন হয়ে পড়বে। সংকট সমাধানে রোবটের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। এ পরিকল্পনার অংশ হিসেবে জাপান সরকারের অর্থায়নে টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে শুরু হয় সেবাদানকারী রোবট তৈরির কাজ। অবশেষে তৈরি করা হয় এইরেক নামের মানবাকৃতির রোবটটি। 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার রোবটটির ওজন প্রায় 150 কেজি। মোজা পরিয়ে দেয়া, শুয়ে থাকা ব্যক্তিকে তুলে বসিয়ে দেয়া সহ বয়স্ক ব্যক্তিদের নড়াচড়া ও চলাফেরায় সহায়তা করতে পারে রোবট এইরেক। শুধু রোগীর সেবাই নয়, ডিম ভাজা ও কাপড় ভাজের মতো গৃহস্থালী নানা কাজেও পটু এটি। এআই চালিত এ মানবাকৃতির যন্ত্র উপকারী হলেও তা প্রশিক্ষিত সেবাকর্মীদের বিকল্প বলে ভাবতে পারছে না অনেকেই। এমন রোবট সত্যি আমাদের জন্য সহায়ক হবে, কিন্তু একটি ব্যাপারে উদ্বেগ থেকেই যায়। মানব স্পর্শের উষ্ণতা কি একটি যন্ত্র দিতে পারবে? পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এগুলোর নেই। নির্মাতাদের প্রত্যাশা 2050 সালের মধ্যে সবার হাতের নাগালে চলে আসবে এই রোবট।
আমাদের লক্ষ্য 2050 সালের ভিতরে এমন একটি রোবট তৈরি করা যা সবকিছু করতে পারবে, ডাক্তার ও নার্সদের সাথেই হাসপাতালে স্বাধীনভাবে সেবাদানে অংশ নিতে পারবে। বর্তমান বাজারে রোবটটি কিনতে চাইলে গুনতে হবে কমপক্ষে 10 মিলিয়ন ইয়েন বা প্রায় $67,000। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি এখনকার মতো যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।